বিরক্ত হয়ে ফোন রেখে দিল আদ্রিত। কি হয়েছে আদ্রিস? কিছু তো বলবে। তোমার গালের দাগগুলো কিসের ছিল? তোমার মন খারাপ কেন? আখির জন্য। আখিকে আনতে গিয়েছিলাম, তখন ও আমার সাথে কুকুরের মতো আচরণ করে। আমি ওকে সত্যি ভালোবাসি রিদিকা, কিন্তু কিন্তু ও আমার ভালোবাসার মর্ম দিল না। কি? ও তোমাকে মেরেছে? কি করে করতে পারে ও তা? সব আমার জন্য হয়েছে। আমি তোমাদের জীবনে না আসলে এমনটা হতোই না। আমি চলে যাব তোমাদের জীবন থেকে। দেখবে, আঁকি ঠিকই ফিরে আসবে তোমার কাছে। আমার আর কি, কপাল পোড়া, যেভাবেই পারি বাকি জীবন কাটিয়ে নিব। আমি কাল সকালে নিজে যাব আঁখিকে আনতে। হৃদিকা কেঁদে কেঁদে কথাগুলো বললে আদ্রিস তাকে বুকে টেনে নিল। তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, না রিদিকা, অনেক হয়েছে। আর না, তুমি কেন নিজের সুখ ত্যাগ করবে ওর জন্য, যেখানে ও তোমার কথা ভাবতেও চায় না। ও আমাকে ছাড়া ভালো থাকতে চাইছে, তো ওকে থাকতে দাও। আমিও ওকে বেশি মর্ম দিতে গেছি। ও ডিভোর্স দেবে, তাই না? ঠিক আছে, আমিও সাইন করবো সে কাগজে। যখন উপলব্ধি করবে সত্যি আমাকে হারিয়ে যাচ্ছে, তখন কেঁদে কেঁদে ফিরে আসবে আমার কাছে। আর যদি ফিরে না আসে? ও আসবে, আমি জানি। ওর মনে আমার জন্য সীমাহীন ভালোবাসা বিদ্যমান। যে আমার জন্য সব ছাড়তে পারে, সে আমাকে কখনো ছাড়তে পারে না, কোনো কিছুর বিনিময়েও না। হুম, আচ্ছা ঠিক আছে। এখন তুমি শুয়ে পড়ো। আমি দোয়া করব আঁখি যাতে ফিরে আসে। আমি এখন চলি। চলি বলে ঋতিকা যেতে নিলে আদ্রিস তার হাত ধরে নিল। কোথায় যাচ্ছ? আমার রুমে। তোমাকে যেতে হবে না। আখি নিজেই নিজের অধিকার হারিয়েছে। ফিরে আসলে ওর কক্ষ নিয়ে দেখা যাবে। বর্তমানে তুমি এখানে আমার সাথে থাকবে। কথাটা শুনে ঋতিকার চেহারাতে খুশির উজ্জ্বলতা ফুটে উঠল। জাপটে ধরল আদ্রিসকে, তার বুকে মাথা গুজল। চারিদিকে আখির নাম শোনা যাচ্ছে। প্রথমত, রিপোর্টার লিজানকে পাবলিক প্লেসে থাপ্পড় মারার ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে সামাজিক গণমাধ্যমে। হিটলার আখি নামে পরিচিতি পেয়েছে আখি, যাতে তরুণ তরুণীরা তার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। অপরদিকে সেই লিজানের অপ্রত্যাশিত মৃত্যু আখির উপর পুলিশকে আঙ্গুল তুলতে বাধ্য করেছে। টেলিভিশন খুললে খবরে, আর ফোন হাতে নিলে সামাজিক গণমাধ্যম, সব জায়গাতেই আখির বিচরণ। এসব বহুল চাপে আখির নিঃশ্বাস নিতেও যেন দুরূহ লাগছে। সত্যি, আজ দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে আখির। ঘর থেকেও বেরোনোর কোনো মানসিকতা নেই বর্তমানে আখির। তবুও মন মানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরোলো। আজকে বেশ সকালে বেরিয়েছে। আদ্রিসের ফ্রেন্ড রিয়াদ ওকে কিছু আর্জেন্ট প্রয়োজন বলে কফি শপে ডাকলো। আখি যদিও বলেছিল তার বাড়িতে চলে আসতে, তবে রিয়াদ তাকে কফি শপে আসার জন্য অনুরোধ করলো। আখি বলল হাসপাতালে যাওয়ার আগে 5-10 মিনিটের সময় ও রিয়াদকে দিতে পারবে। তাতেই রিয়াদ রাজি হয়ে গেল। আখি আসার আগেই রিয়াদ এসে সেখানে তার জন্য অপেক্ষা করছিল। আখি এসে তার দুজন গার্ড সহিত রিয়াদের বিপরীতের দিকে গিয়ে বসল। রিয়াদ এবার বেশ অস্বাভাবিকতা নিয়ে বলল, আসলে আমি তোমার সাথে প্রাইভেট কিছু কথা বলতে চেয়েছিলাম। আখি রিয়াদের মনোভাব বুঝতে পেরে তার গার্ডদের একটু দূর হয়ে দাঁড়াবার ইশারা করলো। কথা মতো গার্ডগুলো একটু দূর হয়ে দাঁড়ালো। এবার আখি বলল, আশা করি যা বলার তাড়াতাড়ি বলবে, রিয়াদ। আমি কিন্তু তোমাকে সময় বেশি দিতে পারবো না, তোমার ভালোই জানা আছে। তোমাকে তো পাওয়াই যায় না। এখন যখন হাতে লাগালে পেয়েছি, তবে যা বলে পরিষ্কার করে বলে দেবো। বলো কি বলবে। ওই বলছিলাম যে তোমার সাথে আজ যে এমনটা করবে কখনো ভাবিনি আমি। ওকে আমি বেস্ট ফ্রেন্ড মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, কিন্তু ও কি করলো? তোমার মতো মেয়েকে হাতছাড়া করলো সামান্য রিদিকার জন্য। কত বড় বোকা হচ্ছি! ওর জায়গায় আমি হলে কখনো এমনটাই করতাম না। তুমি অ্যাডাল্ট, আত্মনির্ভরশীল, সাহসী, তার উপর সুন্দরী, এমনটা করার কথা হয়তো কখনো কোনো পুরুষ ভাবতো না, যেমনটা আদৃশ করেছে। ওকে বন্ধু বলতেও লজ্জা হচ্ছে আমার। তুমি কি বলতে চাও রিয়াদ? পরিষ্কার করে বলো। দেখো আখি, অনেকদিন ধরেই তোমার সাথে আমার চ্যাট হয় হয় তুমি ভালোই বুঝে গেছো যে আমার মনোভাব। এখন আর ঘুরিয়ে কিছু বলতে চাই না তোমায় আমি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আখি, সত্যি বলছি। আদৃশের মতো কখনো তোমাকে ঠকবা না। হুম, বুঝলাম। তা তোমার আগের স্ত্রী আর দুটো সন্তানকে কি করবে ভাবছো? আরে ওদের নিয়ে তুমি চিন্তা করো না তো। মাসুমাকে তো এমনিতেই ছাড়ছি আমি, ওর সাথে ভালো যাচ্ছে না আর।
আমার আর সেখানে প্রশ্ন আমার বাচ্চাদের, ওরা মাসুমাদের কাছেই থাকবে, ওদের ভরণ পোষণ আমি দেবো। আমিও তো একজন উকিল, টাকার কমতি হবে না, তুমি জানোই ডিভোর্সের ব্যাপারটা দেখে নিব। সহসা আখি রিয়াদের এক হাত অতি স্বাভাবিকভাবে খামচে ধরে দাঁতে দাঁত কটমট করে বলতে শুরু করলো। পাবলিক প্লেসে তাই সিন ক্রিয়েট করতে চাইছি না, এমনিতে অনেক প্যারায় আছি। নইলে এখনই তোর এমন জায়গায় এমনভাবে মারতাম যে আবারও বাচ্চা জন্মদানের যোগ্য থাকতি না, শালা লুচ্চা। কত ভালো ভাবতাম তোকে, কিন্তু কয়েকদিনে তোর সাথে চ্যাটে কিছু কথা বলে বুঝতে পারলাম তুই কেমন। আমি তো এমনিই তোর কথার উত্তর দিতাম আদৃশ্যের বন্ধু ভেবে, কিন্তু তোর মনোভাব বুঝতে পারার পর তোকে এড়িয়ে চলি। অবশেষে তুই দেখিয়ে দিলি তোর আসল রূপ। আদৃশ্যের ফ্রেন্ড তুই, তোর কাছ থেকে আশাও আর কী বা করা যেতে পারে জানিস? আমার মতে তোদের মতো পুরুষের উপর কোনো কেস না করে তোদের একদম প্রাণে মেরে ফেলা উচিত, নোংরা কোথাকার। আর যেন তোকে আমার সামনে না দেখি, নইলে আঁখি কি জিনিস দেখিয়ে দিব। কথাগুলো বলেই আঁখি উঠে চলে গেল। হাতে যন্ত্রণা হলেও রিয়াদ এত সময় দাঁত চেপে তা সহ্য করছিল। আঁখি চলে গেলে হাতের দিকে তাকালো। আঁখির নখগুলো বেশ ক্ষত করেছে তার হাতে, রক্ত বেরিয়ে গেছে এত সময়ে। আদৃশ ডিভোর্স পেপারে সাইন করার জন্য হাতে কলম নিয়েছে। সাইন করার জায়গায় গিয়ে যেন তার শক্তি জুটিয়ে উঠতে পারছে না সে, সেই জায়গায় কলম বসানোর। কত কিছুর পর যে আঁখিকে সে নিজের করে পেয়েছিল, তাকে এত সহজে কেমনে হারিয়ে দেবে? না, আঁখি তো তার জন্য অসাধ্য এক সাধনা ছিল, যাকে সে তার বুকের চূড়ায় জায়গা দিয়েছে। তার সর্বাঙ্গে তো আঁখির বাস। হাজার ছেলে প্রেমিক হৃদয় ছুরি চালিয়ে জয় করেছিল সে আঁখিকে। তার আঁখির জুড়ি দেওয়ার মতো নারী আর একটাও আদেশ কখনো দেখেনি। এমন এক রমণীকে হাতছাড়া সে কীভাবে করবে? না, ভাবতেই তো দম বন্ধ লাগছে আদৃশে। কী করবে সে? আজই তো ফোন করলো আঁখিকে। আঁখি গাড়িতে বসে আছে বেশ বিরক্তি নিয়ে। আদিত্যের ফোন আসলে সে বিরক্তি কিছুটা হলেও দূর হলো। আদিত্য এই যে প্রথম এবং শেষ ব্যক্তি যার কোনো কাজে কখনো আঁখি বিরক্তি আসেনি। ফোন ধরলো আঁখি। হ্যাঁ ডাক্তার সাহেব বলুন। আসছো হাসপাতালে? হুম, এখন তো সার্জনের সাথে প্রফেসর ক্লাসেও জয়েন করতে হবে, না আসলে পারি। তা আপনি আসছেন? ভুলে যাবেন না প্রফেসর, শুধু তুমি একা নও। হুম, তবে চলে আসুন প্রফেসর সাহেব। আসছি প্রফেসর সাহেবা, তা রাখি, হাসপাতালে দেখা হচ্ছে। হুম। ফোন কেটে দিয়ে বেশ খুশি মনে কক্ষের বাইরে বেরিয়ে আসলো আদ্রিত। আস্তে আস্তে তার আর আঁখির সম্পর্কে তিক্ততা দূর হচ্ছে। তার আর কে চাই? আঁখিকে ফিরে পাওয়ার কোনো পথ বাদ রাখবে না আদ্রিত এবার। ড্রয়িং রুমের সোফায় মিনি ড্রেস পরে বসে আছে রিঙ্কি। হিসিকা তাকে নানান রকম জেরা করছে। তুমি কি অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছো শুধু ভাইয়ার সাথে দেখা করবে বলে? হ্যাঁ, ও এতদিন থেকে এসেছে, যাওয়ার নাম নিচ্ছে না। তাই ভাবলাম এসে ওর খোঁজ নিই। এমনি তো ফোনও ধরে না। তাছাড়া বাংলাদেশে কখনো আসা হয়নি। এক সুযোগে বাংলাদেশে দেখাও হয়ে যাবে, সেই ভাবনায় চলে আসলাম। আমার ছেলে আর যাবে না, আমি ওকে বিয়ে করাবো। তুমি যখন এসেছো 2 দিন ঘুরে চলে যেতে পারো। মা, কি বলছো এসব? বাবা, তুমি মাকে একটু বোঝাও, আমি ভাইয়াকে ডেকে আনি। শায়লা আর আরিয়ান মির্জা এক পাশে দাঁড়িয়ে আছেন। রিঙ্কিকে প্রথম দেখায় পছন্দ হয়নি শায়লা মির্জার। আরিয়ান মির্জা ওনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন। শাইলা, তুমি তো মেহমানদের সাথে কখনো এমনটা করো না, তবে ওর সাথে এমনটা করছো কেন? আরে দেখছো না, শেওলা গাছের পেটনি আসছে আমার ছেলের ঘাড়ে চড়বে বলে। কাপড় দেখো ওর। কি শাইলা, শিক্ষিত হয়ে এমনটা করছো? এটা আজকালকার ফ্যাশন। তাছাড়া ও আমেরিকায় বড় হয়েছে। গোল্লা মারো তোমার ফ্যাশন। শিক্ষিত হলেই যে হাঁটুর উপর কাপড় পরতে হবে এটা কোনো বইয়ে লেখা আছে? আমার মেয়েও তো শিক্ষিত, কই কখনো এমন কিছু পড়তে দেখিনি তো। আখিও তো ধনী বাপের একমাত্র মেয়ে ছিল, কখনো তাকে তো এমন কাপড় পরতে দেখিনি। ফ্যাশন করবে ঠিক আছে, সীমানার ভিতরে করলেই তো হয়। শরীর দেখিয়ে আবার কেমন ফ্যাশন? ইস, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার দাদারও নেই হয়তো। মা ছেলের মনের দড়ি ঘুরে ফিরে আঁখিতেই সীমাবদ্ধ। আর ওখানে থাকবেও সীমাবদ্ধ, কারণ আখির জায়গা নেওয়া ক্ষমতা যার নেই, লাগে একটা মেয়ের আখি।
তাদের কথার ফাঁকে হাজিতো চলে আসলো সেখানে। রিঙ্কিকে দেখে অবাকত্বের সাথে বিরক্তি ভাব নিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার খোঁজে এসেছি। তুমি তো ফোনই ধরো না। দেশে কবে ফিরছো? আমি আমেরিকা যাব না, তোমার এখানে এভাবে আসাটা ঠিক হয়নি। এসেছো ভালো কথা, এখানে থাকো কয়েকদিন, বেরিয়ে যাবে। ইশিকা, ওর জন্য যে কোনো একটা গেস্ট রুম রেডি করাও। কথাটা বলেই চলে গেল আদ্রিত। সায়রা মির্জা মনে মনে অনেক খুশি হলেন। হাসপাতালে এসে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিজের ক্যাবিনে বসে আছে আঁখি। আদিতের বর্তমানে কোনো ক্লাস নেই, অন্য কাজও নেই তেমন, তাই আখির ক্যাবিনে চলে আসলো। মে আই কাম ইন, হিটলার? আরে ডক্টর সাহেব, আপনি আসুন। তাই হিটলার ডাকটা কবে ছাড়বেন? হিটলারকে হিটলার ডাকবো না তো কি ডাকবো? কি হিটলারই করলাম আপনার সাথে আমি? তা তুমি ভালোভাবেই জানো। 6 বছর আগের কথাগুলো এখনো মনে নিয়ে বসে আছেন। এমনও তো হতে পারে হিটলার আঁখি এখন বদলে গেছে। হিটলার আঁখি কখনো বদলাতে পারে না। পরশু সকালেই রিপোর্টার লিজানকে ভরা সমাজে থাপ্পড় মেরে তাকে সঠিক জবাব দিয়ে এসে যদি আজ বলে সে বদলে গেছে, তবে কি করে মানা যায় বলো? আরে কিছু কিছু লোক এমন আছে যাদের উপস্থিত মুহূর্তে সঠিক জবাব না দিলে তারা সায় পেয়ে মাথায় উঠে যায়, যা আমি কখনো মেনে নিই না। এটাই তো হিটলার আঁখি। আমার মতে প্রতিটা মেয়েকে তোমার মতোই হওয়া উচিত। বাহ ডক্টর, নিরামিষও কারোর প্রশংসা করতে পারেন, আমি জানতাম না। এত বড় পরিবর্তনের কারণ জানতে পারি এবার? এটা কোনো পরিবর্তন না। মানুষ কখনো কখনো নিজের পছন্দের মানুষের খুশির জন্য তার রঙে রেঙে যায়। আবার ক্ষেত্রেও এমন কিছু মনে করতে পারো। তা সেই মানুষটা কে জানতে পারি? আছে একজন যাকে খুব করে চাই আল্লাহর কাছে রোজ মোনাজাতে। আখির চোখে গভীর চাহনি স্থির রেখে মনের গহীনে লুকানো সত্য যেন তাকে বোঝানোর চেষ্টা করে গেল হাজিত। আখিও অপলক চাহনিতে তাকিয়ে আদিতের মুখে না বলা সত্য তার চোখের মধ্য দিয়ে বোধগম্যে নেওয়ার সম্ভবপর চেষ্টা করতে লাগলো, যেখানে নিজের জন্য অসীম ভালোবাসার গভীরতাই খুঁজে পাচ্ছে আখি, যার হয়তো কোনো শেষ নেই, তবে তাতে বিশ্বাস করে ওঠার সক্ষমতা নেই তার। বড্ড অস্বাভাবিক অনুভূতি হলো আখিরেতে, তাই আদিতের উপর থেকে চোখ সরিয়ে নিল। ক্যাবিনে তখন প্রবেশ করলো ইন্সপেক্টর জিসান। তার ফোর্স রহিত হাঁকি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো তাকে, আর ইন্সপেক্টর জিসান আপনি? হ্যাঁ, আমি ডক্টর আখি। আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। বসতে পারি? হ্যাঁ অবশ্যই। জিসান বিচক্ষণ এক দৃষ্টি হাদিত আর আখি উভয়ের উপরই বুলিয়ে আদিতের পাশের চেয়ারে বসলো। এবার বলা শুরু করলো, হ্যাঁ, তুমি আখি। আমার আবার সময় কম, তাই সোজা পয়েন্টে আসি। আপনি গত পরশু রিপোর্টার লিজেন্ডকে পাবলিক প্লেসে থাপ্পড় মেরেছেন। ওনার সাথে আপনার সমস্যা হয়েছিল আর কাল রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। কোহলি আর লিজেন্ড মার্ডার কেসে আপনি বর্তমানে মেন সাসপেক্ট। তাই বলুন, কাল রাত 11টার সময় আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে? কিন্তু কেন? তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই, আপনি আমার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন। রাত 11টায় আমি আমার খাবার টেবিলে বসে ডিনার করছিলাম। আপনার বিশ্বাস না হলে সেখানকার ফুটেজ আপনি চেক করে নিতে পারেন। আমার বাড়ি কি, আমি আমার কাজের লোক আর গার্ডদের বলে দিচ্ছি, আপনি নির্দ্বিধায় যান। কথাগুলো বলেই আখি তার একজন গার্ডকে ফোন করলো। আমির, একজন ইন্সপেক্টর আসবেন, নাম জিসান হাসান। ওনাকে আমার বাড়ির সকল স্থানের সিসিটিভি ফুটেজ দেখিয়ে দেবেন। উনি যে দিনের আর যে ক্ষণে দেখতে চাইবেন সব। ওকে ম্যাম। ফোন কেটে এবার বলল আখি, এবার আপনি যেতে পারেন। ধন্যবাদ। আপনি না বললেও আমি তা করতে যেতাম। আর তা করতে আপনি আমাকে আটকাতেও পারতেন না। কিন্তু ভাবলাম এর আগে আপনাকে বলে নেওয়া যাক। আমি আবার অপরাধীদের সবসময় একটা সুযোগ দিতে পছন্দ করি। আপনি এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারেন যে আঁখি অপরাধী? ভুলে যাবেন না, প্রমাণ ব্যতীত আপনার কাউকে মন করা অপরাধী বলার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নিয়ে আমার সাথে কথা বলতে আসবেন না, ডাক্তার আদিত্য। আপনি আপনার কাজ করুন। আমাকে আমার কাজ শেখাতে না আসলে খুশি হব। আদিত্য আর কিছু কাকে বলবে এর আগেই আখি বলল, ইটস ফাইন ডক্টর আদিত্য, ওনাকে ওনার কাজ করতে দিন। আমি জানি আমি কে আর আমি কি করতে পারি। বাকি তো সন্দেহ যে সেই করতে পারে। করতে দাও। প্রমাণ ব্যতীত কারোরই কিছু করার থাকে না।
এখন সে পুলিশ হোক বা কোনো দেশের প্রধানমন্ত্রী।